ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ভালো থাকার পাশাপাশি তোমরা নিশ্চয়ই ব্যস্ততার মধ্য দিয়ে তোমাদের দিনগুলো কাটাচ্ছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট গুলো নিশ্চয়ই পেয়ে গিয়েছো। আর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট গুলির মধ্যে কিন্তু ইংরেজি বিষয়টিও রয়েছে। আর এবার তোমাদের ইংরেজি বিষয়ের অ্যাসাইনমেন্ট নাম্বার কত জানো? তোমাদের এবার ইংরেজি বিষয়ের অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 2। কারণ তোমরা প্রথম সপ্তাহে ইংরেজি বিষয়ের অ্যাসাইনমেন্ট দিয়েছো, যেটি ছিল অ্যাসাইনড নাম্বার 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা আজকে তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করি। ইংরেজি বিষয়ের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অ্যাসাইনমেন্টের কভার পেজ গুলো নিশ্চয়ই তোমরা কিভাবে তৈরি করতে হবে, কিভাবে লিখতে হবে সেটা ইতিমধ্যেই জেনে গিয়েছো। সুতরাং আমি কভার পেজ নিয়ে আলোচনা করছি না, সরাসরি তোমাদের ইংরেজি বিষয়ের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করছি, যাতে তোমরা এখান থেকে সহযোগিতা নিয়ে তোমাদের নিজেদের মতো করে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করে ফেলতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা সরাসরি অ্যাসাইনমেন্টের কাজ শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অ্যাসাইনমেন্টে যে ইংলিশ অ্যাসাইনমেন্ট 2 ক্লাস 6 লেসন 7 হোল্ডিং হ্যান্ডস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ অ্যাসাইনমেন্ট 2 এর ক্লাস 6 এর অর্থাৎ তোমাদের লেসন 7 থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ ইংরেজি বইয়ের লেসন 7 থেকে নেওয়া হয়েছে। আর লেসন 7 এ যে শিরোনামটি রয়েছে সেটির নাম হচ্ছে হোল্ডিং হ্যান্ডস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি জানো হোল্ডিং হ্যান্ডস অর্থ কি? হোল্ডিং হ্যান্ডস অর্থ হচ্ছে হাত ধরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমাদের জন্য কি প্রশ্নটি করা হয়েছে আমরা সেটি নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেখা রয়েছে জাস্টিফাই দ্য টাইটেল of the poem holding hands, write at least 5 sentences. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাস্টিফাই অর্থ কি তোমরা কি জানো? জাস্টিফাই অর্থ হচ্ছে প্রমাণ করা, অর্থ সত্যতা প্রমাণ করা। কি সত্যতা প্রমাণ করবে তুমি এখানে? The title of the poem holding hands, হোল্ডিং হ্যান্ডস শিরোনামটি, এই কবিতার শিরোনামটি, হোল্ডিং হ্যান্ডস এই কবিতার শিরোনামটি তুমি প্রমাণ করো যেটা সঠিক, এখানে কবিতার সাথে মানানসই হয়েছে। রাইট অ্যাট লিস্ট 5 sentences, তোমাকে কমপক্ষে 5টি সেন্টেন্স লিখতে হবে, অর্থাৎ 5টি সেন্টেন্স লিখো কমপক্ষে। অ্যাট লিস্ট অর্থ কি? কমপক্ষে। তারপর আমরা যেটা করেছি এটা কিন্তু তোমাদের হোমওয়ার্কে করা আছে, কেমন? তাহলে আমরা প্রথমে যেটা লিখেছি সেটা কি? The title of the poem is appropriate and relevant. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পেরেছো অর্থটা কি? The title of the poem is appropriate and relevant. Appropriate মানে যথার্থ, সঠিক, আর relevant মানে হচ্ছে প্রাসঙ্গিক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, The title of the poem কবিতাটির শিরোনামটি is appropriate and relevant, অর্থাৎ কবিতাটির শিরোনামটি সঠিক এবং প্রাসঙ্গিক। এটা তুমি লিখতে পারো এভাবেই। তারপর লিখতে পারো যে because, কারণটা কি? কারণ the elephants are walking along the trails, holding their hands by holding their tails. এই শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পেরেছো অর্থটা কি? তোমরা যদি তোমাদের পয়েমটি, কবিতাটি পড়ে থাকো ইতিমধ্যেই, তাহলে নিশ্চয়ই বুঝে যাওয়ার কথা। কারণ the elephants are walking along the trails, হাতিগুলো চিহ্নিত পথ ধরে হাঁটছে। হাতিগুলো কি করছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? চিহ্নিত
পথ বরাবর, অ্যালং মানে কি বরাবর, চিহ্নিত পথ বরাবর হাঁটছে। কিভাবে হাঁটছে? হোল্ডিং দেয়ার হ্যান্ডস, তাদের হাতগুলো ধরে। হাতগুলো ধরা তোমরা কি বুঝতে পেরেছো? তোমরা কি দেখেছো কখনো যে হাতির হাত আছে? এই শিক্ষার্থী বন্ধুরা, মানুষের মতো কিন্তু হাতির এভাবে হাত নেই। তাহলে তুমি কিভাবে বলবে, কিভাবে বুঝলে যে এখানে লিখেছে যে হাত ধরে তারা হাঁটছে? এটা কিভাবে তুমি ব্যাখ্যা করবে? তারপরেই কিন্তু তার উত্তরটা দেওয়া রয়েছে, বাই হোল্ডিং দেয়ার টেলস, অর্থাৎ তাদের লেজগুলো ধরে তারা হাত ধরে হাঁটছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেজকেই বোঝানো হয়েছে। তাহলে লেজকে ধরে তারা মূলত কি করছে? তারা হাত ধরে হাঁটছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরেই their trunks and tails are handy things, তাদের সুরগুলো, সুর চেনো তো? হাতির কিন্তু সুর রয়েছে। their trunks and tails are handy things, তাদের সুরগুলো এবং লেজগুলো are handy things, কার্যকরী। handy things মানে কি? কার্যকরী। when they walk, when they walk, যখন তারা হাঁটে, in the circus rings, তারা যখন সার্কাস রিং এর ভিতরে হাঁটে, ইন মানে ভিতরে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তখন তাদের কি? তাদের সুরগুলো এবং লেজগুলো কার্যকরী জিনিস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, when they walk, যখন তারা হাঁটে, এখানে when অর্থ আমি যখন উঠাচ্ছি কেন? কারণ when কিন্তু প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়। যখন প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয় তখন when অর্থ কিন্তু কখন। আর যখন স্টেটমেন্টে তুমি এটা ব্যবহার করবে, হুম, সাধারণত ইন্টারগেটিভে না, তখন কিন্তু এটার অর্থ যখন তুমি ব্যবহার করতে পারো। যেমন সাবজেক্টের আগে আমরা এখানে ব্যবহার করেছি, আর সেন্টেন্সের শেষে কি রয়েছে? ফুল স্টপ। সুতরাং এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সো in assertive sentence, if you get the word when, so the meaning of when will be যখন। when they walk, যখন তারা হাঁটে, it never fails, ব্যর্থ হয় না, because of their unity, কারণ তাদের একতার কারণে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাদের একতার কারণে তারা ব্যর্থ হয় না। তার মানে হাতিগুলো কিন্তু একতাবদ্ধ হয়ে হাঁটে, তারা লাইন বাই লাইন হাঁটে, তারা লাইনচ্যুত হয় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরের সেন্টেন্সটি হচ্ছে there is a proverb that, একটি প্রবাদ আছে যে unity is strength, একতাই বল। আমরা নিশ্চয়ই জেনেছি একতাই বল, একতাই শক্তি। if we are united, যদি আমরা একতাবদ্ধ হই, we will never fail, আমরা কখনো ব্যর্থ হব না। এভাবে তুমি 5টি সেন্টেন্স লিখতে পারো, at least কমপক্ষে 5টি, এর চেয়ে বেশি তুমি ইচ্ছা করলে লিখতে পারো। এই শিক্ষার্থী বন্ধুরা, তারপরেই তোমাদের দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করছি। সেখানে কি রয়েছে? লেসন 8, আর লেসন 8 এ যে টপিক নেম রয়েছে সেটা নিশ্চয়ই ইতিমধ্যে তোমরা ধারণা পেয়ে গিয়েছো। সেটি হচ্ছে গ্রোসারি শপিং। গ্রোসারি শপিং অর্থ কি সেটা কি জানো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? গ্রোসারি শপিং অর্থ হচ্ছে মুদি দোকান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক যে তোমাদের অ্যাসাইনমেন্টে প্রশ্নটি কি করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি হচ্ছে, হ্যাভ ইউ এভার ভিজিটেড এনি গ্রোসারি শপ? শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পেরেছো এটার অর্থটা কি? হ্যাভ ইউ এভার ভিজিটেড, এভার, এভার অর্থ কি জানো? এভার অর্থ কখনো। হ্যাঁ, তোমরা নেভার, নেভার পড়েছো, কখনো না, কখনো না। আর এটা হচ্ছে এভার মানে কখনো, এখানে না শব্দটি নেই। আশা করি বুঝতে পেরেছো। হ্যাভ ইউ এভার ভিজিটেড এনি গ্রোসারি শপ? গ্রোসারি অর্থ হচ্ছে মুদি, শপ মানে দোকান, মুদি দোকান। তুমি কি কখনো মুদি দোকানে গিয়েছো? ভিজিটেড, তুমি কি কখনো মুদি দোকানে গিয়েছো? তোমাকে প্রশ্ন করছে। এবার দ্বিতীয় আরেকটি প্রশ্ন করেছে, দেখো কি প্রশ্ন করেছে, why did you go there and who with? তুমি সেখানে কেন গিয়েছিলে? why মানে কেন, কেন গিয়েছিলে, and who with, এবং কার সাথে গিয়েছিলে, তোমাকে প্রশ্ন করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপর আরো একটি প্রশ্ন তোমাদের জন্য করা হয়েছে, what did you see there? তুমি সেখানে কি কি দেখেছিলে সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে।
এবার আমরা দেখি পরবর্তী কোশ্চেনটা কি। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে, ইফ ইউ আর ইগেট টু ভিজিট সাচ আ শপ, তোমাদের যদি বা তোমার যদি হুম, কি এই ধরনের দোকান, দোকানে যাওয়ার বাকি থাকে, এখনো দোকানে না না যেয়ে থাকো, তাহলে কি, হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড, তাহলে এই না যাওয়ার পেছনে কারণগুলো কি কি, হোয়াট আর দ্য রিজনস, কারণগুলো কি কি সেটি জানতে হয়েছে, সেটি জানতে চাচ্ছে একটি শিক্ষার্থী বন্ধুরা। তারপরে কি লিখা, অর্থাৎ এখানে তুমি টু আইটেমস এ উত্তর দিতে পারবে। একটি হলো তুমি যদি গিয়ে থাকো তাহলে সেখানে কেন গিয়েছো, কার সাথে গিয়েছো এবং কি কি দেখেছো সেটার বিস্তারিত বর্ণনা দিতে হবে। অথবা তুমি যদি না গিয়ে থাকো, তুমি যদি বলো না আমি তো কখনো যাইনি, তাহলে তোমাকে আনসারটা দিতে হবে সেখানে যাওনি কেন, এটার প্রয়োজনীয়, এটা যে কারণগুলো রয়েছে সেগুলো তোমাকে উল্লেখ করতে হবে। তারপর in this case narrate any of your shopping experience in 300 words। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে narrate any of your shopping experience, অর্থাৎ তোমার কেনাকাটার অভিজ্ঞতা বর্ণনা করো in 300 words, 300 ওয়ার্ডের মধ্যে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 300 ওয়ার্ডের মধ্যে তোমাকে আনসারটা দিতে হবে। তাহলে আমরা প্রথম প্রশ্নগুলো আনসার দিচ্ছি, দ্বিতীয়টা দিচ্ছি না কারণ আমি গিয়েছি। তাহলে এভাবেই আমরা বলতে পারি আনসার, yes, I have visited a grocery shop a few days ago। হ্যাঁ, হ্যাঁ, আমি একটি মুদি দোকানে গিয়েছি a few days ago, অল্প কয়েকদিন আগে, অল্প কয়েকদিন আগে আমি একটি মুদি দোকানে গিয়েছি। তুমি লিখতে পারো যে have visited a grocery shop on Sunday, on Monday, on Friday, on in January, in March. In this way you can write। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তারপরে কি আছে, I went there to buy grocery items with my father। I went there, আমি সেখানে গিয়েছিলাম, to buy কিনতে, grocery items মুদি মালামাল কিনতে, with my father আমার বাবার সাথে। তাহলে এখানে আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটি পেয়ে যাচ্ছি, সেটি কি, why did you go there, তুমি সেখানে কেন গিয়েছিলে। তাহলে আমরা কি লিখলাম, I went there to buy grocery items, আমি সেখানে গিয়েছিলাম মুদি মালামাল কিনতে। তারপরে এই প্রশ্নটার মধ্যেই রয়েছে and who with, এবং কার সাথে গিয়েছো, উত্তর with my father, আমার বাবার সাথে গিয়েছি। ঠিক আছে প্রিয় বন্ধুরা, তারপরে প্রশ্নটা কি, what did you see there, তুমি সেখানে কি দেখেছিলে, কি কি দেখেছিলে, তুমি উত্তর দিচ্ছ I saw there many goods, আমি সেখানে অনেক মালামাল দেখেছি, অনেক পণ্য দেখেছি। এখন প্রশ্ন আসতে পারে, goods sir, you have read here goods but you're telling the meaning of goods is মালামাল, why? এই ধরনের কোশ্চেন তোমাদের মধ্যে জাগতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখানে গুডস, আমরা জানি গুড অর্থ ভালো, কিন্তু এখানে ডিফারেন্সটা খেয়াল করেছো, যে এখানে একটা এস রয়েছে গুড শব্দটির পরে, কি রয়েছে, এস রয়েছে। এসটা হচ্ছে, এসটা এখানে গুডের সাথে লাগার কারণে এই গুডস এর টোটাল মিনিংটাই, অর্থটাই কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। অর্থাৎ গুড অর্থ আর এখানে ভালো না, গুডস অর্থ ভালো না, গুডস অর্থ হচ্ছে মালামাল, পণ্য। এখানে ভালো এই শব্দটি অর্থ তুমি তুমি করতে পারবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি ডিফারেন্সটা বুঝেছো। যখন গুড বলবে তখন ভালো, গুডস যখন বলবে তখন মালামাল বা পণ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, I saw there many goods, আমি সেখানে অনেক মালামাল দেখেছি। সাধারণত গ্রোসারি শপে কিন্তু অনেক মালামাল থাকে, কি দেখেছো এগুলা বর্ণনা করতে পারো, কারণ তোমাকে 300 ওয়ার্ডের মধ্যে বর্ণনা করতে হবে, এই জন্য তোমাকে লেংদি করতে হবে, একটু বড় করতে হবে। আচ্ছা, তাহলে কি কি দেখেছো তুমি সেটা বলতে পারো, যে দে আর টমেটোস, টমেটো, টাইটালস মানে কি, গোলালু, cauliflowers মানে কি, ফুলকপি, বিন, সিম, অনিয়ন্স মানে পেঁয়াজ, গার্লিক্স রসুন, সল্ট লবণ, wool তৈল, চকোলেটস মানে চকলেট, ওকে, এন্ড সো অন, আরো কত কি, এবং আরো কত কি, এন্ড সো অন, এবং আরো কত কি, কত সুন্দর একটি বাংলা অর্থ, ভালো করে শিখে নেবে, এন্ড সো অন, আরো কত কি। এই শিক্ষার্থী বন্ধুরা, এগুলো তুমি মুদি দোকানে দেখেছো, স্বাভাবিক এগুলো থাকে।
বা তুমি এখানে বৃদ্ধি করতে পারো, আরো কিছু প্রোডাক্টের নাম তুমি এখানে অ্যাড করে দিতে পারো, অথবা এখান থেকে তুমি তোমার যে কোনো একটি প্রোডাক্টের নাম ক্যান্সেল করে তুমি যে কোনো একটি প্রোডাক্ট এখানে ইন করে দিতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে রয়েছে there were only 3 salesmen in that shop. সেখানে মাত্র 3 জন বিক্রেতা ছিল। হুম? কারণ তুমি বিক্রেতাকেও দেখেছিলে। কয়জন? 3 জন। They behaved with us very well. তারা আমাদের সাথে with us আমাদের সাথে আচরণ করেছে। কেমন আচরণ? ব্যবহার করেছে। কেমন ব্যবহার? Very well. খুব ভালো ব্যবহার করেছে আমাদের সাথে। One of them firstly said to my father. তুমি বর্ণনা করতে পারো কি কি করেছে ওখানে? হ্যাঁ, one of them তাদের মধ্যে একজন firstly প্রথমে said to my father আমার বাবাকে বলল, How can I help you, sir? আমি আপনাকে জনাব আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? কত সুন্দর প্রশ্ন। How can I help you, sir? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? My father said, আমার বাবা বলল, I need some ingredients. আমার কিছু উপাদান প্রয়োজন, পণ্য প্রয়োজন। হ্যাঁ, তুমি এখানে লিখতে পারো I need some goods. আমার কিছু মালামাল প্রয়োজন। এটাও কিন্তু লিখতে পারো। অত্যন্ত সুন্দর হবে যদি লিখতে পারো। তারপরে বলা হয়েছে প্লিজ, দয়া করে। কে বলছে? My father. প্লিজ গিভ মি 100 গ্রাম কামিন্স। আমাকে 100 গ্রাম কামিন্স দাও। কামিন্স অর্থ কি জানো প্রিয় বন্ধুরা? কামিন্স অর্থ হচ্ছে জিরা, অর্থাৎ 100 গ্রাম জিরা দিন। 200 গ্রাম জিঞ্জার, 200 গ্রাম আদা দিন। জিঞ্জার মানে আদা। অনিয়ন্স 1 কেজি, অনিয়ন্স 1 কেজি, অর্থাৎ 1 কেজি পেঁয়াজ। গার্লিক্স 1 কেজি, 1 কেজি রসুন। রেড চিলি পাউডার 1/2 কেজি, অর্থাৎ আধা 1 কেজি রেড চিলি মানে লাল মরিচের গুঁড়া দিন। টার্মেরিক পাউডার 1/2 কেজি, অর্থাৎ হলদি গুঁড়া। টার্মেরিক মানে হলদি, হলদি গুঁড়া দিন 1/2 কেজি। বে লিফ 100 গ্রাম, অর্থাৎ তেজপাতা দিন 100 গ্রাম। চিনামন 100 গ্রাম, অর্থাৎ দারচিনি। চিনামন অর্থ কি? দারচিনি। দারচিনি দিন 100 গ্রাম। ক্লভ 50 গ্রাম, অর্থাৎ আমাকে ক্লভ দিন, লবঙ্গ দিন 50 গ্রাম। সল্ট 1 কেজি, অর্থাৎ 1 কেজি কি সল্ট দিন, লবণ দিন। টমেটোজ 1 কেজি, 1 কেজি আমাকে টমেটো দিন। টাইটোস 2 কেজি, আলু দিন 2 কেজি। ওয়েল টু ওয়েল 2 লিটার্স, ওয়েল 2 লিটার্স, অর্থাৎ তৈল দিন 2 কেজি। অ্যান্ড বাসমতি রাইস 5 কেজি, এবং বাসমতি চাউল দিন 5 কেজি। অর্থাৎ তোমার রান্নাটা কিন্তু হ্যাপি হতে যাচ্ছে। ওকে, তারপর তুমি যেটা বলতে পারো যে দ্য সেলসম্যান সেইড, এটা কে বলছে? তোমার বাবা কিন্তু এই কথাগুলো বলছে তোমার সামনে। কাকে? সেলসম্যানকে। আমাকে এই প্রোডাক্ট গুলো দিন, নাম মেনশন করে বলে দিয়েছেন। সেখানে দ্য সেলসম্যান সেইড, সেলসম্যান বললেন, ওয়েট আ লিটল বিট, একটু অপেক্ষা করুন। আম গিভিং ইউ অল, আমি আপনাকে সবগুলো দিচ্ছি। কে বলছে? সেলসম্যান। আই টোল্ড মাই ফাদার টু বাই সাম চকোলেট ফর মি, আমি কি করলাম? আমার বাবাকে বললাম যে আমাকে কিছু চকলেট দিন, আমার জন্য কিছু চকলেট কেনার জন্য কিনতে আমি আমার বাবাকে বললাম। হ্যাঁ, মাই ফাদার টোল্ড দ্য সেলসম্যান টু ডু দ্যাট, আমার বাবা বিক্রেতাকে বলল সেটা করার জন্য, অর্থাৎ চকলেট দেওয়ার জন্য। আফটার আ ফিউ মিনিটস দ্য সেলসম্যান সেইড, কয়েক মিনিট পর আমার দ্য সেলসম্যান সেইড, বিক্রেতা বলল, হিয়ার ইউ গো, এই যে নিন, আই হ্যাভ পুট অল দ্য আইটেমস হিয়ার, আমি এখানে সকল পদগুলো, হ্যাঁ, সকল মাল পণ্যগুলো আমি এখানে রেখেছি। অর্থাৎ ব্যাগটা পণ্যগুলো রেখে বলতেছে, এই যে নিন। মাই ফাদার said to him, আমার বাবা বলল তাকে, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। হাউ মাচ ইজ দ্য টোটাল? হাউ মাচ ইজ দ্য টোটাল, অর্থাৎ সর্বমোট কত হয়েছে সেটা প্রশ্ন করলো। কে করছে? আমার বাবা। দ্য সেলসম্যান said, বিক্রেতা বলল, দ্য টোটাল কামস টু টাকা 910, অর্থাৎ 910 টাকা এসেছে। টোটাল সর্বমোট 910 টাকা এসেছে। মাই ফাদার said, আমার বাবা বলল, হিয়ার ইজ 1000 টাকা নোট, এই যে নিন 1000 টাকা নোট। দেন দ্য সেলসম্যান said, বিক্রেতা তখন বলল, থ্যাংক ইউ, হিয়ার ইজ দ্য চেঞ্জ 90 টাকা, আপনাকে ধন্যবাদ, এই যে নিন। মানে চেঞ্জ মানে ভাঙতি গুলো, কারণ 1000 টাকা দিয়েছে, সে রাখবে কত? 910 টাকা, কারণ আমরা ওখানে উল্লেখ করেছি 910, অর্থাৎ 910 টাকা
সে রেখেছে আর ফেরত দিয়েছে, অর্থাৎ ভাঙতি দিয়েছে কত, 90 টাকা, 90 টাকা সে ফেরত দিয়েছে। হ্যাভ আ গুড ডে, আপনার দিনটা ভালো কাটুক। কে বলছে? সেলসম্যান। মাই ফাদার সাইড, আমার বাবা বললো থ্যাঙ্কস, ধন্যবাদ, বাই, বিদায়, এ বলে বিদায়। We had a lot of chats on the way to our home. আমরা আমাদের বাড়ি ফেরার পথে we had a lot of chats. আমরা অনেক গল্প করেছি। কে কে? তুমি আর তোমার বাবা। It was really a nice experience for me. এটা আসলে সত্যি একটি সুন্দর অভিজ্ঞতা ছিল আমার জন্য। And I was very happy to get the chocolates. হ্যাঁ? আমি কি হুম, খুব খুশি যে চকলেট গুলো পেয়ে আমি খুব খুশি। I'll never forget it. আমি কখনো এটা বলবো না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের কাহিনীও কিন্তু অত্যন্ত সুন্দরভাবে লিখে অ্যাসাইনমেন্ট তৈরি করে ফেলতে পারো। ক্লাসটি কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী সকল ক্লাস ভিডিও এবং গুরুত্বপূর্ণ ক্লাস, গুরুত্বপূর্ণ লেসন ইনশাল্লাহ আমি এই ইউটিউব চ্যানেলে পোস্ট করব ইংরেজি বিষয়ে। সেগুলা ইংরেজি স্পোকেন, স্পিকিং রিলেটেড হবে, আবার ইংরেজি গ্রামার বিষয় হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে নিশ্চয়ই, কারণ সাবস্ক্রাইব করে নেওয়ার পরে কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমার কাছে পৌঁছে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের মতো বিদায়।